গল্পটা শুরু হয় মাধবগঞ্জ নামক এক গ্রাম নিয়ে। এই গ্রামে কিছু পুরনো জায়গা আছে, যেমন রাজার বাড়ি, মন্দির, পুকুর ও আরো অনেক কিছু। তবে সেই রাজার বাড়িটা এখন পরিত্যক্ত। কেউ থাকে না, আর গ্রামের কেউ সেখানে যেতেও ভয় পায়। তবে আজ সকাল থেকে এখানে খুব বৃষ্টি পড়ছে। এমন সময় ঘরের ভেতর বসে আছে একজন মহিলা। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, তবে একদিকে ভালোই হয়েছে, আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়েছে, রাতে ভালো ঘুম হবে। এমন সময় বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে আসে তার কানে। মনে হচ্ছে কেউ যেন বিপদে পড়েছে। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। এই ঝড় বৃষ্টির রাতে কেউ কি বিপদে পড়ল? মহিলা কোনো দিক খেয়াল না করে উঠে গিয়ে দরজা খুলে দেয়। সে দেখে তার ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এক অশরীরী। হঠাৎ সেই অশরীরী তার দিকে ফিরে তাকায়। তার ভয়ঙ্কর মুখের রূপ দেখে চমকে ওঠে মহিলা। সে কি করবে কিছু বুঝে উঠতে না পেরে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দেয়। সে ভয়ে থর থর করে কাঁপতে থাকে আর ভাবে, কে এই অশরীরী, আর সে তার দিকে এইভাবে দেখছিল কেন? আপনারাও হয়তো ভাবছেন, এই অশরীরীর আসল ঘটনাটা কি, আর কি বা হয়েছিল তার সাথে। চলুন দেখেই আসা যাক। বেশ কয়েক মাস আগে এক ঝড় বৃষ্টির রাতে, ঘড়িতে সময় প্রায় রাত 12টা, গ্রামের এক ছেলে অরুণ তার বাড়িতে মদ্যপ অবস্থায় বসেছিল। হঠাৎ বাইরে থেকে একটা মহিলার কণ্ঠ সে শুনতে পায়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বিপদে পড়েছি, কে আছো, আমাকে সাহায্য করো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এত রাতের বেলায় কে আবার বিপদে পড়লো? যাই গিয়ে দেখি তো। মদ্যপ অবস্থায় টলতে টলতে অরুণ বাইরে যায়, কিন্তু সেখানে কাউকেই সে দেখতে পায় না। তাও সে বলে, কে কে ওখানে? যা বাবা, কোথায় গেল? এক্ষুনি তো শুনতে পেলাম কেউ যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। কি জানি, কাউকে তো দেখতে পাচ্ছি না। আজ মনে হয় নেশাটা বেশ ধরেছে, তাই হয়তো উল্টে পুল্টে আওয়াজ কানে পাচ্ছে। বাইরে কি ঝড় বৃষ্টি হচ্ছে, যাই ঘরে গিয়ে শুয়ে পড়ি। অরুণ যেই ঘরে ঢুকতে যাবে, অমনি আবারও সে শুনতে পায় দূর থেকে যেন একটা মেয়ে চিৎকার করছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বিপদে পড়েছি। না, আমি ঠিক শুনেছিলাম, কেউ হয়তো সত্যি বিপদে পড়েছে। ওই তো, ওই গাছটার ওখান থেকেই তো আওয়াজটা আসছে। এত ঝড় বৃষ্টি রাতে কে বাইরে? বড় কোনো বিপদ হয়েছে মনে হয়, যাই গিয়ে দেখি। অরুণ কিছু না ভেবেই বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে যায় সেই দিকে। সেখানে গিয়ে সে দেখে
একটা গাছের নিচে এক মহিলা বসে আছে। কি হয়েছে আপনার? অরুণের গলার আওয়াজ পেয়ে হালকা করে মুখ তুলে মহিলাটি অরুণের দিকে তাকায়। অন্ধকারে অরুণ ঠিকঠাক তাকে চিনতে পারে না। এত রাতে আপনি এই নির্জন জায়গায় কি করছেন? আমাকে সাহায্য করুন, আমার পায়ে লেগেছে, প্রচন্ড ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না, আমাকে বাঁচান, আমার পায়ে লেগেছে। অরুণ কথা বলতে বলতেই লক্ষ্য করে মহিলাটি শরীরে সাদা রঙের কাপড়টা বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। শরীরের প্রত্যেকটা ভাঁজ বোঝা যাচ্ছে। নেশাতুর চোখে তাকায় অরুণ। অরুণ মহিলাটিকে বলে, আমার সাথে আমার ঘরে চলুন, আমার সামনেই বাড়ি। অরুণের এ কথা শুনে মহিলাটি দাঁড়িয়ে ওঠে এবং অরুণের সাথে ঘরের ভেতরে আসে। অরুণ এতক্ষণ লক্ষ্য করেনি সে যাকে ঘরের মধ্যে এনেছে সে কোনো মহিলা নয়, সে হলো একটা অশরীরী। এরপর ঘরের ভেতর প্রবেশ করে অরুণ ঘুরে তাকায় মহিলাটির দিকে, আর ঘরের আলোয় সে যা দেখে তাতে সে পুরো চমকে ওঠে। কে কে তুমি? এক্ষুনি তো আমাকে তুমি নিয়ে এলে, এক্ষুনি ভুলে গেলে? আমি তো একটা মহিলাকে, না না, এটা হতে পারে না। আমাকে তো তুমি নিয়ে এসেছো, তবে তবে আজ তোমার আর রক্ষা নেই, রক্ষা নেই। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে? ক্ষতি? তুই আমার কোনো ক্ষতি করিসনি, তাই ভালো করে মনে করে দেখ শয়তান। না না, আমি কখনো কারো ক্ষতি করিনি। এত সহজেই সবকিছু ভুলে গেলি? সেই রাজবাড়ির কথা মনে আছে? মনে আছে সেই রাজবাড়ির কথা, যে রাতে 3 পশু মিলে? না না, হবে না, এই জায়গাটা আমরা প্রমোটারকে দেব, আপনার সই লাগবেই। ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে একজন মহিলা। না না, দেখুন এই জায়গায় আমার নাম আছে, আমি দেব না কাউকে। আমি তো বলেছি এই জায়গাটা আমি কাউকে দেব না, এটা আমার পৈতৃক সম্পত্তি। ভালো করে ভেবে দেখুন, আমরা কিন্তু সোজা আঙ্গুলে না হলে বাঁকা আঙ্গুলে ঠিক ছিনিয়ে নেব। কি ভেবেছেন কি আপনারা? একটু আধটু আইন কানুন না আমিও জানি। এটা আমার নামে আছে, যদি আমি সই না করি তাহলে কেউ আমার কাছ থেকে এই জায়গাটা কেড়ে নিতে পারবে না। ঠিক আছে, দেখে নেব আমরা। এরপর তারা 3 জনে সেখান থেকে চলে যায়। সেই দিন বিকেলবেলায় এক গাছতলায় বসে সুরা পান করছে অমল, অরুণ ও পলাশ। কিভাবে জমিটা নেব বলতো? শুনেছি রাজার আমলে কিছু ধন সম্পত্তি ওখানেই আছে। জায়গাটা নিতে পারলে ওই সম্পত্তির উপর আমাদেরই অধিকার। চল, মেয়েটাকে খতম করে দিই। জানাজানি হলে? ওর তো কেউ নেই, একাই থাকে। একটা দিন দেখে মেয়েটাকে শেষ করে দিলেই তো হয়। নিজেদের মধ্যে আলোচনা করতে করতে তারা সুরা পান করতে থাকে। গ্রামে কয়েক মাস হলো নীলিমা এসেছে। আগে নীলিমা শহরে থাকত,
এই উদয়নারায়ণের রাজবংশের একমাত্র উত্তরাধিকারী নীলিমা ছাড়া আর কেউ বেঁচে নেই। শহর থেকে এই কয়েক মাস হলো নীলিমা এখানে এসেছে। তার ইচ্ছে গ্রামেই বাকি জীবনটা কাটানোর, তার সাথে গ্রামের মানুষদের সাহায্য করা। সে রোজ ছোট ছোট বাচ্চাদের গাছের তলায় বসে বসে শিক্ষাদান করে। বলো অ, বলো আ। সে চেষ্টা করে গ্রামের ছোট ছোট গরিব বাচ্চাদের বিনে পয়সায় শিক্ষা দিতে। গাছের তলায় তাই একটা ছোট্ট টোল খুলে বসেছে নীলিমা। কিন্তু গ্রামের বেশ কিছু মানুষজন তার উপরে কুনজর দিত। হঠাৎ করে এত সুন্দরী একটা মহিলা গ্রামে আসায় অনেক পরিবারেই শুরু হয়েছিল অশান্তি। শোনো নীলিমা, তোমাকে একটা কথা বলি। তুমি ভালো কাজ করতে চাইছো করো, কিন্তু নিজেকে একটু গুছিয়ে রাখো। এর মানে কি দিদি? মানে বুঝতে পারছো না? এই ধরনের পোশাক পরলে হবে না। আমাদের গ্রামের মহিলাদের মতো শাড়ি পরতে হবে, তাও ভদ্রভাবে। আমি তো কোনো অভদ্র পোশাক পরিনি দিদি। এত মুখে মুখে তর্ক কেন হে বাপু? কদিন হলো এসো, তার মধ্যে রাত নেই দিন নেই ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ। তোমার কি লজ্জা শরম নাই গো? সেদিন তো দেখি ভর দুপুরে রাজবাড়ির পুকুরে স্নান করছো, আশেপাশে কত পুরুষ দাঁড়িয়েছিল বলো তো, দেখেছ? ওটা কি আমার দোষ দিদি? পুকুর তো আমার। বড্ড মুখে মুখে কথা বলো। যেটা তোমাকে বললাম সেইটা করো, বুঝলে? তোমার মতো পোশাক পরলে হবে না, আমাদের মতো পোশাক পরবে, বুঝেছ? চল রে চল, আমাদের কাজ আছে অনেক। নীলিমা বুঝতে পারে না গ্রামের লোকেরা তাকে কেন পছন্দ করে না। শহর থেকে এসেছে বলে একটু আধুনিকতার ছোঁয়া আছে নীলিমার মধ্যে, তাই মনে হয় গ্রামের সকলে একটু বাঁকা চোখেই তার দিকে তাকায়। সে এখন এখানে একাই থাকে। আগে একটা বিয়ে অবশ্য নীলিমা করেছিল, কিন্তু সেটা বেশি দিন টেকেনি। এরপরে নীলিমা ঘরে ফিরে যায়। ঠিক দুপুরবেলায় নীলিমা পুকুর পাড়ে বসে আছে। এমন সময় পুকুরে জল আনতে আসে লতা। বলি, এমন ভর দুপুরবেলা পুকুর পাড়ে কেন বসে আছো গো তুমি? আমি স্নান করব, একটু পরেই বেটা মানুষেরা স্নান করতে আসবে, এখান থেকে চলে যাও। আমিও স্নান করতে এসছি, এক্ষুনি উঠে যাব। এই করেই বেটা মানুষদের মাথা খাচ্ছ তুমি। তুমি এখন স্নান করবে আর গ্রামের যত ছেলেরা এসে পুকুরের ঘাটের সামনে দাঁড়িয়ে থাকবে। যাও যাও, ঘরে যাও। নিজের সংসারটাকে তো আর টেকাতে পারোনি, অপরের সংসারের ওপর যত লোভ। আমি তো কিছু করিনি, আমার কারোর প্রতি কোনো লোভ নেই। বড্ড মুখে মুখে কথা বলো হে বাপু তুমি। লতা আরো কয়েকটা কথা শুনিয়ে চলে যায়। নীলিমা সেখান থেকে উঠে ঘরে ফিরে যায়। আজ বিকেল থেকেই আকাশে প্রচণ্ড মেঘ, সঙ্গে ঝড় বৃষ্টিও হচ্ছে। জানালার ধারে দাঁড়িয়ে বাইরে প্রকৃতির তাণ্ডব লীলা দেখছিল নীলিমা। ঘড়িতে তখন প্রায় রাত 9টা বাজে। এমন সময় দরজার বাইরে থেকে কারো কণ্ঠস্বর শুনতে পায় নীলিমা। বাঁচাও, আমাদের বাঁচাও। কে কোথায় আছো? আমাদের বাঁচাও। কেউ মনে হয় বিপদে পড়েছে। নীলিমা কিছু না ভেবেই এত রাতের বেলায় এই ঝড় জলের সময়ও দরজা খুলে দেয়। সামনে যারা দাঁড়িয়েছিল তাদেরকে দেখে আঁতকে ওঠে নীলিমা। দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই 3 মূর্তি, পলাশ, অরুণ আর অমল। তাদের চোখ রক্তবর্ণ, হাতে একটা করে বোতল। নীলিমা একটু রেগে বলে,
এখানে কি? হ্যাঁ, এই রাত দুপুরে এখানে কি? যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। মদ্যপ অবস্থায় দুলতে দুলতে তিনজনের দরজা ঠেলে তার ঘরের ভেতর ঢুকে পড়ে। নীলিমা ভয়ে পিছিয়ে যায়। এত রাতে তোমরা এখানে? আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না, আমি সবাইকে জানাবো। সুন্দরী, তুমি বেঁচে থাকলে তো এই কাগজে সই করো, নয়তো তোমাকে এক্ষুনি আমরা মেরে ফেলবো। একদম না, আমি এত সহজে সই করব না। এই রাজবাড়িটা আমাদের চাই। এখানে অনেক দিনের পুরনো ধন সম্পত্তির হদিশ আছে, তা সব আমাদের চাই। না না না, ওটা আমি কোনো মতেই আপনাদের হাতে দিতে পারি না। ওই ধন সম্পত্তি দিয়েই আমি চেষ্টা করব এই গ্রামের উন্নতি করার। দুদিনের অতিথি, সে কিনা আমাদের গ্রামের উন্নতি করবে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি, আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আমার ঘরে তোমাদের ঢোকার অনুমতি কে দিল? হ্যাঁ, বেরিয়ে যাও। বেশি বকছে। আমি কিন্তু এক্ষুনি লোক জড়ো করতে বাধ্য হব। সবাইকে বলে দেবো তোমরা এত রাতে এসে আমার সাথে অসভ্যতা করছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। অসভ্যতা? অসভ্যতা কোথায় করলাম আমরা সুন্দরী? এই বলে পলাশ টলতে টলতে এগিয়ে যায় নীলিমার দিকে। সে খুব খারাপ দৃষ্টিতে তাকায় নীলিমার দিকে। নীলিমা ভয় পেয়ে যায়। কি হলো কি? এগিয়ে আসছেন কেন? বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। অমল, দরজাটা বন্ধ করে দে। পলাশের কথা মতো অমল দরজাটা বন্ধ করে দেয়। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। ঘরের ভিতরে তিনটা পশু এক নিষ্পাপ মেয়েকে ছিঁড়ে খাচ্ছে। কেউ তা জানতেও পারে না। পরের দিন সকালবেলা রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছে লতা আর প্রতিমা। কোথায় গেল রে মেয়েটা? এমনিতে তো সকাল থেকে বাচ্চাগুলো এসে বসে আছে পড়বে বলে, কিন্তু তাদের দিদিমণিরও দেখা নাই। কি জানি, আমি ভেতরে গিয়েছিলাম ডাকতে, কোথাও নেই। দেখ, সকালেই হয়তো গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছে। এরপর থেকে গ্রামে কোথাও আর তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু রাজবাড়ির ভেতরে কেউ যদি ঢোকে, তবে সে একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পায়। এরপর থেকেই রাজবাড়ির আশেপাশে কেউ তেমন একটা যেতে চায় না। এমনই একদিন অরুণ, পলাশ, অমল গাছতলায় বসে আছে। বড় ভুল হয়ে গেছে রে, আমাদের এখন ওইদিকে যাওয়াটা উচিত হবে না। আরে তোরা সব থেকে বড় ভীতু, ও লজ্জায় পালিয়ে গেছে, এটাই সুযোগ আমাদের কাছে। কিন্তু আমার তো এরকম মনে হচ্ছে না। তোমার তোমার এই অবস্থা, তার মানে তুমি আত্মহত্যা করেছিলে? কিন্তু তোমার দেহ... তোদের জন্যই তো হয়েছে শয়তান। কিন্তু কিন্তু আমরা তো তোমাকে... তোরা প্রাণী মারিসনি ঠিকই, কিন্তু এমনিতেই আমার গ্রামে বদনাম। কিছু বলতে গেলে কেউ বিশ্বাস করতো না, উপরন্তু আমাকে অপমান করতো। তাই আমি নিজেই নিজেকে শেষ করে দিয়েছি। অরুণ ভয়ে ভয়ে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই নীলিমার প্রেতাত্মা অরুণের দেহটা চাপটে ধরে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালবেলায় গ্রামের অনেকে রাজবাড়ির পুকুরের সামনে অরুণের কাটাছেঁড়া দেহকে ভিড় করে দাঁড়িয়ে আছে। কিন্তু অমল ও পলাশ
এখানে নেই। তারা দুজনে গাছতলায় দাঁড়িয়ে আছে। তারা অরুণের মৃতদেহ দেখে ভয়ে সেখান থেকে চলে এসেছে। এইভাবে অরুণের মৃত্যু মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এর পিছনে কোনো রহস্য আছে। আচ্ছা, কোনো খারাপ কিছু নয় তো? মানে আমি বলতে চাইছি, না না, তা কি করে হতে পারে? ওর লাশ তো পাওয়া যায়নি। ও প্রাণে বেঁচেই ছিল, পালিয়ে গেছে হয়তো কোথাও। মারা গেলে লাশটা অন্তত ওখানেই থাকতো। এটাও ঠিক। বলছি, এখন তো গ্রামের সবাই অরুণের বাড়িতে আছে। এই ফাঁকে একবার রাজবাড়িতে যাবি নাকি? না না, এখন যাব না, বাড়িতে কাজ আছে, অন্য কখনো দেখা যাবে। চল বাড়ি যাব। এরপর তারা সেখান থেকে যে যার ঘরে ফিরে যায়। সেদিন রাতের বেলায় ঘরে বসে আছে অমল। সে ভাবে, কত করে পলাশকে বললাম চল রাজবাড়িতে, গুপ্তধনের সন্ধানটা করি, কিন্তু আমার কথা শুনলই না। আমি একাই যাব ওই রাজবাড়িতে, আর যা গুপ্তধন পাবো তার ভাগ কাউকে দেব না। এরপরে অমল ঘর থেকে বেরিয়ে চলতে শুরু করে। চলতে চলতে অমল ঠিক যখন রাজবাড়ির পুকুরের সামনে এসেছে, হঠাৎ সে লক্ষ্য করে পুকুরের মাঝখানে জলটা কেমন জানি করছে। পুকুরের মাঝখানে এত ঢেউ কেন? ওটা কি? অমল পুকুরের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ পুকুরের মাঝখান থেকে বেরিয়ে আসে সেই সাদা শাড়ি পরিহিতা মহিলা। তার মুখমণ্ডল দেখে অমল চিনতে পেরে ভয়ে কুঁকড়ে যায়। না না না, এটা কি করে হতে পারে? আজ নিজেই এসেছিস আমার কাছে তোরা? কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। তার মানে তুমি মৃত? আর আমরা ভাবছিলাম। হ্যাঁ, আমি মৃত। আমাকে আধমরা অবস্থায় রেখে গিয়েছিস। এ আমার কথা বিশ্বাস করতো, সবাই আমাকে খারাপ বলতো। তাই আমি ওই পুকুরে ডুবে আত্মহত্যা করেছি। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এরপরে নীলিমা দ্রুত অমলের কাছে এসে অমলকে ধরে জলের মধ্যে টানতে টানতে নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা অমলের দেহটা ভেসে থাকতে দেখে জলে। এরপরে গ্রামবাসীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে পলাশ নীলিমার কিছুটা আভাস পেয়ে এক ওঝার কাছ থেকে হাতে তাবিজ ধারণ করে বাড়ি ফিরছিল। বাবার দেওয়া এই তাবিজ আমাকে রক্ষা করবে। ওই শয়তান নীলিমা আমাকে কিছুতেই ধরতে পারবে না। পলাশ নিশ্চিন্তে বাড়ি ফিরছিল। কেউ জানে না তার কুকর্মের কথা। রাতের বেলায় বাড়ি ফেরার সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। সে বৃষ্টির থেকে বাঁচতে এক গাছের তলায় দাঁড়িয়ে পড়ে, কিন্তু কোনো এক কারণে তার হাতে থাকা তাবিজটা পড়ে যায় মাটিতে। সে লক্ষ্য করে না, এগিয়ে চলে বাড়ির পথে। তার পেছনে নীলিমা। বারবার কেন মনে হচ্ছে আমার পিছনে কেউ আসছে? এবার পলাশ দ্রুত হাঁটতে থাকে। কে কে ওখানে? চিনতে পেরেছিস শয়তান? না শয়তান, আমাকে চিনতে পারছিস না? বল বল বল, চিনতে পারছিস আমাকে? দেখ, আমি নীলিমা।
পলাশ দেখে তার সামনে একটা অস্পষ্ট ছায়ামূর্তি স্পষ্ট হচ্ছে। সে কি বীভৎসতার অগ্নিদগ্ধ রূপ! এমনটা মনে হচ্ছে তার শরীর থেকে যেন রাগ বহির্ভূত হয়ে আশেপাশে সব কিছুকে যেন জ্বালিয়ে দিচ্ছে। তুমি তাহলে? তুই থেকে একদম তুমি? এত সম্মান কেন রে? সেই রাতের মদের নেশায় তোরা যদি আমার সম্মান করতি তাহলে আজ এই দিনটা তোদের দেখতে হতো না। পলাশ এবার তাবিজটার দিকে লক্ষ্য করে। সে দেখে তার হাতে তাবিজটা নেই। এই দেখে সে ভয়ে মাটিতে হাঁটু গেড়ে হাত জোড় করে বলে, ভুল করে ফেলেছি, সেদিন নেশার ঘরে খুব ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। তাই না? এত সহজ? ভুল করে ফেলেছি বললেই সব দোষ মাপ হয়ে যায় না? তাই তবে আজ আর হবে না, তোকে আমার হাতেই মরতে হবে, মরতে হবে তোকে। নীলিমার আত্মা পলাশের কাছে এসে দ্রুত পলাশের দেহ থেকে তার মুন্ডুটা আলাদা করে দেয় এবং সেই রাতে নীলিমা সারা রাত অট্টহাসি করতে করতে সেই মুন্ডু হাতে গ্রামে ঘুরতে থাকে।